91 থেকে যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলো, আজ অবধি 2026-এ আমাদের যে গণতন্ত্রর কার্যকরিতা প্রতিষ্ঠা করতে যে ব্যর্থতা, তার অন্যতম কারণ আমি মনে করি দলের মধ্যে যে গণতন্ত্রের অভাব, একেবারেই অভাব। সব কিছু যে একটা কেন্দ্রীভূত সিদ্ধান্ত এবং পরিচালনা এবং ক্ষমতা, এটা আমি মনে করি আমাদের পলিটিক্যাল পার্টির অনেকাংশেই জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে। প্রধানমন্ত্রীর যে উন্নয়নের চিন্তা, প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে বা সেই পরিকল্পনায় সহায়তা দেওয়ার জন্য আপনারা নেতৃত্ব নির্বাচন করেন। কথাটা হয় এরকম, কথাটা কিন্তু এরকম হয় না যে পৌরসভার নাগরিকরা কি চাইছেন এবং পৌরসভার নাগরিকদের আলাদা কোনো চিন্তা আছে কিনা। বাংলাদেশে যে রাজনৈতিক যে লেগেসি, এখানে এটা থেকে মুক্ত হওয়ার এই মুহূর্তে চাওয়াটা আমি মনে করি অবাস্তব। কিন্তু ওনার নিচে ফ্রম নাম্বার 2 টু দ্য গ্রাউন্ড লেভেল উনি কতটুকু অটোনমি দিচ্ছেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নির্বাচন বা তাকে মনোনয়ন দেওয়া, ইট রিফ্লেক্টেড পপুলার পার্টি পপুলার সেন্টিমেন্ট এবং জনগণের। আর এর আগে শাহাবুদ্দিন সাহেবের নির্বাচন, ইট ওয়াজ টোটালি হুইমজিক্যাল অ্যান্ড পার্সোনাল। একেবারে বৈপ্লবিক পরিবর্তন এক্সপেক্ট করি তা না, বাট কতগুলো শিওর ইন্ডিকেশন যে এইভাবে এখন দল পরিচালিত হবে। একেবারে এক ব্যক্তি কেন্দ্রিক দল, এক ব্যক্তি কেন্দ্রিক সরকার, এগুলো কিন্তু আমাদের লেসনগুলো ভালো। ডেইলি স্টারের অনুষ্ঠান সম্পাদক কহেনে আজকে কথা বলবো সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে। মাহফুজ আনাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আপনি এ সপ্তাহে আপনার কলামে লিখেছেন যে বিএনপিতে নতুন যে মহাসচিব হবেন বা ভারপ্রাপ্ত মহাসচিব এখন আছেন, তার দায়িত্বটা কত বড় এবং সেটা কেন বড় সেটারও একটা ব্যাখ্যা আপনি দিয়েছেন। আমরা জানি যে এর আগে যিনি মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এখন দেশের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণেই দলটিতে এই অবস্থানটা শূন্য হয়েছে এবং এই শূন্য স্থান পূরণের প্রশ্নটা এসছে। ভারপ্রাপ্ত হিসাবে রিজভী আহমেদ ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন। তো আপনার কাছে কেন মনে হলো যে এই মহাসচিবের দায়িত্বটা এবং এর নির্বাচন প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ বা আলাদা, এর কোনো তাৎপর্য আছে? এটা হচ্ছে দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ, একটা নির্বাচন প্রক্রিয়া। কিন্তু আরেকটা দিক আছে যে তাকে স্বাধীনভাবে, সম্পূর্ণ স্বাধীন না হলেও দলের নেতার নিম্নেই, বাট তাকে কাজ করার যে একটা দেওয়া, মানে অটোনমি দেওয়া, তাকে একটা ফ্রিডম দেওয়া, এটাকে আমি এমফেসাইজ করছি। এবং আমার অভিজ্ঞতা হলো, যেমন ডেইলি স্টারের বয়স এখন 35, সো ওই সেন্সে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে ডেইলি স্টারের জন্ম থেকে আজ অবধি ইতিহাস। এবং আমি খুব নিকট থেকে দেখেছি সরকারের পারফরমেন্স এবং পার্টির পারফরমেন্স। এবং আজকে যদি আমরা তাকিয়ে দেখি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমরা খুব সক্ষম হইনি। আমরা নির্বাচন করি এবং সেই নির্বাচন করার সময় অনেক গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, বাট নির্বাচন হয়ে যাওয়ার পরে সরকার চলে তার মতন, পার্টি কিভাবে চলে এটা আমাদের দৃষ্টিতে তেমন আসে না। এবং আমি মনে করি যে ইন মাই অ্যানালিসিস যে পার্টিগুলো নির্বাচনের পরে ভোটারদেরকে ভুলে যায় এবং মাঝে মাঝে গ্রামে গিয়ে মানে খুব সুন্দর সুন্দর কথা বলে, তো ওই লোকাল গভর্নমেন্ট ইলেকশনের সময় আবার সুন্দর কথা বলা হবে, কিন্তু ওয়ান্স দ্য ইলেকশন ইজ ওভার তখন পার্টির দলগুলো ভোটারদেরকে, জনগণেরকে ভুলে যায়। এবং এই ভুলে যাওয়ার অন্যতম কারণ হলো যে পার্টির যে স্ট্রাকচার, এটা খুব ডেমোক্রেটিক নাও হতে পারে। যেমন বিএনপির যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে সব ক্ষমতা কিন্তু দলীয় প্রধানের। আচ্ছা, এটা কনস্টিটিউশন, কিন্তু তারপরেও জেনারেল সেক্রেটারির কী ভূমিকা, ওদের যে সেন্ট্রাল স্ট্যান্ডিং কমিটির কী ভূমিকা, তারপরে অর্গানাইজিং সেক্রেটারির কী ভূমিকা, এবং তার আন্ডারে প্রত্যেকটা অর্গানাইজিং সেক্টরের আন্ডারে ডিস্ট্রিক্ট বডিগুলো থাকে,
তারা কিভাবে ফাংশন করে। ইফ ইউ লুক অ্যাট ইট, আপনারা যদি একটুখানি এটাকে রিসার্চ করে দেখেন যে সমস্ত কাজ বন্ধ থাকে। হ্যাঁ, দলীয় নেতা যদি বলেন এই আমি অমুক ডিস্ট্রিক্টের আরও কাজ দেখতে চাই, তখন তাড়াতাড়ি এবার কাজ হয়। তো এই যে প্রক্রিয়া, সব কিছু যে একটা কেন্দ্রীভূত সিদ্ধান্ত এবং পরিচালনা এবং ক্ষমতা, এটা আমি মনে করি আমাদের পলিটিক্যাল পার্টিরকে অনেকাংশেই জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে। এবং দলগুলোর ক্ষেত্রে এই যে সাংগঠনিক দুর্বলতা, হ্যাঁ, এটা তো দলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হচ্ছে। দেখা যাচ্ছে যে দলের জেলা পর্যায়ের কোনো একটা নেতার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আসছে, কারণ সে সংগঠনের ভাবমূর্তি হয়তো ক্ষুণ্ণ করেছে এমন কোনো কাজের জন্য। যেমন ধরেন এখন চাঁদাবাজি এবং দখলবাজির অনেক অভিযোগ অনেক জায়গা থেকে আসছে। আচ্ছা, এবং আমরা শুনেছি যে বিএনপি নির্বাচিত হওয়ার পর থেকে হ্যাঁ, সরকার গঠন করা পর্যন্ত সময়ের মধ্যেই কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে তাদের ব্যবস্থা নিতে হয়েছে, হ্যাঁ, তাদের দল থেকে বহিষ্কার করতে হয়েছে। এবং এগুলো সমস্ত কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তে। হ্যাঁ, তার মানে জেলা পর্যায়ে তারা তাদের ওই স্বায়ত্ত শাসন বা হ্যাঁ, অটোনমিটা নেই। নেই এটা সংগঠনকে তো দুর্বল করে। সাংঘাতিকভাবে। এবং অবভিয়াসলি মানে জনগণের যদি তুমি মানে জনগণের নৈকট্য রাখতে হলে তো জনগণের সঙ্গে কাজ করতে হবে। তো শুধু নির্বাচন কেন্দ্রিক আর দলের নেতা কোনটা হলে খুশি হবে, কোনটা হলে হবে না, এই যে কালচারটা, এটা আমাদের ডেমোক্রেটিক কালচারকে বিস্তৃত করার ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতার একটা, আমি মনে করি একটা কারণ। স্থানীয় পর্যায়ের যে গণতন্ত্রের প্রশ্ন বা স্থানীয় পর্যায়ের যে স্বায়ত্তশাসন, যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর, ধরুন একটা পৌরসভা কিংবা একটা জেলা পরিষদ, সেখানকার যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণত সবসময় বলা হয় যে প্রধানমন্ত্রীর যে উন্নয়নের চিন্তা, প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে বা সেই পরিকল্পনায় সহায়তা দেওয়ার জন্য আপনারা নেতৃত্ব নির্বাচন করেন। কথাটা হয় এরকম। কথাটা কিন্তু এরকম হয় না যে পৌরসভার নাগরিকরা কি চাইছেন এবং পৌরসভার নাগরিকদের আলাদা কোনো চিন্তা আছে কিনা সেটার ভিত্তিতে পৌর প্রধান নির্বাচিত হবেন কিংবা এলাকার মেয়র নির্বাচিত হবেন, ব্যাপারটা সেভাবে দেখা হয় না। অর্থাৎ ওপরের দিকে তাকিয়ে এবং ওপর থেকে চাপানো বিষয়কেই গ্রহণ করা। এটা তো লোকাল ডেমোক্রেসির জন্য, স্থানীয় সরকার ব্যবস্থায় গণতন্ত্রের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এবং আমরা দেখেছি যে স্থানীয় সরকারকে ক্ষমতায়ন করার মানে ইলেকশনের আগে এগুলো খুব থাকে, কিন্তু সত্যিকার অর্থে মানে স্থানীয় সরকারকে আমরা কোনো রকম অটোনমি দেই না, এবং সঙ্গে সঙ্গে স্থানীয় কমিটি অফ দ্য পার্টি তাকেও কিছু দেই না। তো আমি মনে করি যে এই যেহেতু তারেক রহমান আমাদের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন এবং উনি ইন এ ওয়ে বিএনপির হলেও উনি একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স, বলছি যে উনি 17 বছর দেশের বাইরে ছিলেন, উনি তুলনামূলকভাবে ইয়াং, উনি অনেক বেশি হয়তো জগতে বিশ্বের সঙ্গে পরিচিত। উনি যেহেতু ব্রিটেনে থেকেছেন একদিন, ওখানকার পার্টি স্ট্রাকচার দেখেন, ওখানকার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দেখেছেন। তো আমি আশা করব যে অন্যতম চ্যালেঞ্জ হিসাবে ওনার নেওয়া উচিত যে পার্টিটাকে কিভাবে আরও গণতান্ত্রিক করা যায়, ডিসিশন মেকিং। হ্যাঁ, ঠিক আছে, সবার ঊর্ধ্বে পার্টির নেতার ডিসিশন হবে, ওকে, আমি এটা মেনে নিলাম। বাংলাদেশে যে রাজনৈতিক যে লেগেসি, এখানে এটার থেকে মুক্ত হওয়ার এই মুহূর্তে চাওয়াটা আমি মনে করি অবাস্তব। কিন্তু ওনার নিচে ফ্রম নাম্বার 2 টু দ্য গ্রাউন্ড লেভেল উনি কতটুকু অটোনমি দিচ্ছেন এবং কতটুকু মানে এই লোকাল লেভেলে, ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, আরও ধরুন উপজেলা লেভেলে জনগণের সঙ্গে তার পার্টির লোকজনের সম্পৃক্ততা বাড়িয়ে উনি কতটুকু জানতে পারছেন যে জনগণের আশা আকাঙ্ক্ষা কী। আলটিমেটলি কিন্তু দেখা যায় সত্যিকার অর্থে নির্বাচনের পরে বিশেষ করে রুলিং পার্টি, তার নেতৃবৃন্দের গ্রাসরুটের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এবং এখানে একটা দেখা যায় যে চিন্তা করেন যে সে একজন এমপি, সে এমপি হয়েছে বিকজ সে দলীয় মনোনয়ন পেয়েছে, কিন্তু সে এমপি হয়েছে ভোটাররা তাকে ভোট দিয়েছে, মনোনয়নের জন্য তো এমপি হয় নাই, ভোটারের জন্য হয়েছে। কিন্তু নির্বাচনের পরের দিন থেকে ওই ভোটারদের তো আর কোনো নাই,
কোনো ক্ষমতা নাই, তাদের নিজেদের কোনো ক্ষমতা প্রতিষ্ঠা করার কোনো সাংগঠনিক রূপ নাই। তাহলে কি রয়ে গেল? জনগণ ভোট দিয়ে সেদিনের শেষ। কিন্তু ওই এমপির ভবিষ্যৎ হচ্ছে পার্টির নেতা কিভাবে ওনাকে দেখেন, পার্টির অন্যরা কতটুকু উনি ফান্ড পান, এমপি হিসাবে কতটুকু, ওইটুকুই তার নিয়ন্ত্রণ। কিন্তু জনগণের কথা, আশা আকাঙ্ক্ষা একটা পার্টির থাকে না হায়ারকির মাধ্যমে, ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে ডিভিশনাল লেভেল, তারপরে সেন্ট্রাল লেভেল, এরকম তো কোনো আলোচনার কোনো দৃষ্টান্ত আমাদের দেশে নেই। আপনি একটু আগে বলছিলেন যে নেতৃত্ব কেন্দ্রীভূত থাকতে পারে, এটা এখনকার আমি এটা মেনে বাস্তবতায় নিচ্ছি। আপনি মেনে নিচ্ছেন। কিন্তু যদি উল্টো দিক দিয়ে আমি বলি, কারণ আপনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের 17 বছরের নির্বাসিত জীবনের অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ছিলেন, যুক্তরাষ্ট্রে তো যুক্তরাজ্যে ছিলেন। রাজ্যে, হ্যাঁ, যুক্তরাজ্যে যে গণতন্ত্র যেভাবে কাজ করে আমরা দেখি, সংসদ সদস্য প্রার্থী কে হবেন একটা কনস্টিটুয়েন্সি থেকে, সেটা কিন্তু কনস্টিটুয়েন্সি পার্টি ঠিক করে এবং 1 বছর আগেই ঠিক হয়ে যায়। বড় ধরনের কোনো অনিয়ম না থাকলে, বড় ধরনের কোনো অপরাধের ঘটনা না ঘটে থাকলে, সেখানে ওই প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন্দ্র থেকে নেওয়া হয় না, ওই প্রার্থীকেই কেন্দ্র কিন্তু মেনে মানতে নেয় হয়, হ্যাঁ, মেনে নেয়। এবং সেভাবেই নেতৃত্ব গড়ে ওঠে। এমনকি এখন যিনি প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম, তিনি ছিলেন ম্যানচেস্টারের মেয়র মেয়র, এবং ম্যানচেস্টারের মেয়র পদে থেকেই তিনি অত্যন্ত ক্ষমতাশালী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ান। কারণ বিষয়টা হচ্ছে যে তিনি চেয়েছিলেন কিয়ার স্টারমারের যে অর্থনৈতিক নীতিমালা এবং প্রো বিজনেস যে বায়াস, সেটা সাধারণ মানুষকে উপকারে লাগছে না সাধারণ মানুষের, সুতরাং তিনি একটা বিকল্প কর্মসূচি দিয়ে দলের নেতৃত্ব এবং রাষ্ট্রের নেতৃত্ব নিতে চেয়েছেন। তো সেই কারণে তিনি ওখান থেকে মেয়রের পদ থেকে পদত্যাগ করে এমপি হতে চাইলেন, নমিনেশন চাইলেন। প্রথমে পার্টি না করল, আচ্ছা, পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাকে নমিনেশন দিতে চায়নি প্রথমবারে। তখন দলেরই আরেকজন এমপি সে পদত্যাগ করে আসনটাকে শূন্য ঘোষণা করে এর জন্যে অ্যান্ডি বার্নামের জন্যে আসনটা ছেড়ে দিল। এবং তখন কিন্তু পপুলার চাপে অ্যান্ডি বার্নামকে আবার ইলেকশন করতে দিতে হয়েছে এবং তিনি ইলেকশন করে এসছেন, দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন এবং জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। এটা পুরোটাই কিন্তু তৃণমূল থেকে উঠে আসা গণতন্ত্রের একটা ইয়ে। তো বাংলাদেশে অতটা আমরা হয়তো আশা করি না, কিন্তু গণতন্ত্রায়ন দলের মধ্যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্রায়ন দলের সবার মতামতকে গুরুত্ব দেওয়া, এটা তো একটা গুরুত্ব আছে। হ্যাঁ, সেটাই আমার আশা ওই পর্যন্ত, যে একদম টপ লেভেলে হয়তো আমাদের আর একটু অপেক্ষা করতে হবে, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে, থানা লেভেলে যে নেতৃত্বগুলো গড়ে ওঠে, সেটা লোকাল ওপিনিয়ন থেকে ওই পার্টির ওইখানকার কেন্দ্রীয় লোকাল অ্যাক্টিভিস্টদের থেকে নিতে পারে। একটা তো বড় কথা হলো যে আমাদের দলের সদস্যদের তো কোনো লিস্ট নাই আমার জানা মতে। ধরুন বিএনপি এখন ওই গ্রামে বা ওই ডিস্ট্রিক্টে তার মেম্বার কত, এবং সেখানে কিন্তু তাদের চাঁদা প্রদানকারী সদস্য তো আছেন, হতে পারে, আমি ঠিক স্পষ্ট নেই ব্যাপারে। চাঁদা বিভিন্ন দলে চাঁদা প্রদানকারী সদস্য কিছু না কিছু থাকেন, কিছু হয়তো সবাই না। হ্যাঁ, সেটাই। এবং থাকে। তারা মানে ওই যে পার্টির যে রেজিস্ট্রেশন, পার্টির মেম্বারশিপের যে লয়্যালটি, হ্যাঁ, ওগুলো সে মানছে কিনা। হ্যাঁ, সে যদি একেবারে একটা দুর্নীতির মধ্যে জড়িয়ে যায়, সে যদি চাঁদাবাজি শুরু করে এবং লোকের সামনে এত স্পষ্ট তার দুর্নীতি যে তখন পার্টি কিছু অ্যাকশন না নিয়ে পারে না। কিন্তু চুপি চুপি যদি হতে থাকে, কেউ কথা বলে না। আমার মূল প্রশ্নটা হচ্ছে যে আমি পার্টির একদম যে সর্বোচ্চ নেতা, তাকে নিয়ে এই মুহূর্তে বলছি না যে তার ডিসিশন মেকিংয়ে আরও গণতান্ত্রিক হোক, আমি তো এটা ধরে নিচ্ছি, কিন্তু তার নিচে, এবং সেখানে আমি বলছিলাম যে রোল অফ দ্য সেক্রেটারি, পার্টির যে সাধারণ সম্পাদক, তার ভূমিকাটা কি। এবং আমি এখানে আমি পার্টির সাধারণ সম্পাদকের প্রসঙ্গে পরে আসি, তার আগে আবার ওই আলোচনাটায় ফিরে যাই। আপনি কিন্তু একটা আপনার লেখার মধ্যে বলেছেন যে রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে পদ্ধতিটা অনুসৃত হতে আমরা দেখলাম,
এটা না হলে একই প্রার্থী একই প্রার্থী আসে। হয়তো প্রার্থী হতেন, হ্যাঁ এবং আপনার সেটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, কারণ তিনি অত্যন্ত জনপ্রিয় লোক। হ্যাঁ তার দলের মধ্যে গ্রহণযোগ্যতা যেমন, দলের বাইরে হ্যাঁ সর্বমহলে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। এবং আমরা নির্বাচনের পরে সেটা দেখেছি। হ্যাঁ কিন্তু মনোনয়ন প্রক্রিয়াটা হ্যাঁ নিয়ে আপনার কিছু অবজারভেশন হ্যাঁ দিয়েছে। ছিল যে এটা মানে কেন্দ্রীয় ওনাদের যে স্ট্যান্ডিং কমিটি, তারা মিটিং করে বললেন যে এই দায়িত্ব আমরা দলের প্রধানকে দিয়ে দিলাম। তো এটা না দিলেও পারতেন, বিকজ ফখরুল সাহেবের যে অ্যাকসেপ্টেন্স, এটা এমন একটা মানে কি বলবো প্রতিনিধিত্বপূর্ণ ছিল যে এ, এটা এটা উনি নিজে চুজ করলেও যার নাম আসলো, পার্টির স্ট্যান্ডিং কমিটি চুজ করলেও একই লোকের নাম আসতো। তো আনুষ্ঠানিকভাবে হলেও ওই একটা কালেকটিভ ডিসিশন দেখালে আমি মনে করি এটা খুব খুব ভালো দৃষ্টান্ত স্থাপিত হতো। এবং এই দৃষ্টান্তটা এর আগের যিনি রাষ্ট্রপতি ছিলেন হ্যাঁ তার সাথে একেবারে পুরোপুরি কন্ট্রাস্ট হতো। হ্যাঁ কারণ হ্যাঁ ওই সময়ও আমরা দেখেছিলাম হ্যাঁ যে দলের কার্যনির্বাহী কমিটির বা প্রেসিডিয়ামের বোধহয় হ্যাঁ, বৈঠক ছিল হ্যাঁ প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করার জন্য। সেখানে কোনো আলোচনা হওয়ার আগেই দেখা গেল হ্যাঁ যে দলের প্রধান হ্যাঁ একটা নাম ঘোষণা করে দিলেন, হ্যাঁ এবং যাকে কেউ চিন্তাও করেনি হ্যাঁ হ্যাঁ যে রাষ্ট্রপতি পদে তিনি আসতে পারেন হ্যাঁ আওয়ামী লীগের মনোনয়ন হিসেবে, তার নাম হ্যাঁ। প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। হ্যাঁ, তো আমি প্রক্রিয়াগতভাবে এক, কিন্তু আলটিমেটলি রেজাল্টের হিসাবে আমি বলবো যে মানে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নির্বাচন বা তাকে মনোনয়ন দেওয়া, ইট রিফ্লেক্টেড পপুলার পপুলার পার্টি পপুলার সেন্টিমেন্ট এবং জনগণের আর whereas এর আগে শাহাবুদ্দিন সাহেবের নির্বাচন ইট ওয়াজ টোটালি হুইমজিক্যাল অ্যান্ড পার্সোনাল। ইনফ্যাক্ট আওয়ামী লীগের বহু নেতা আমাকে পরে বলেছেন যে আমরা তো জানতামই না যে উনি আসতেছেন। সো একই পাওয়ারের একটা অপব্যবহারের একটা দৃষ্টান্ত, আরেকটা পপুলারিটি রিফ্লেক্টেড দৃষ্টান্ত। কিন্তু এটা পদ্ধতিগতভাবে আমি মনে করি যে এটা যদি কালেকটিভ সিদ্ধান্ত হতো তাহলে বিএনপির ভাবমূর্তির জন্য আরও ভালো। এইবার আমি দলের মহাসচিবের প্রশ্নে আসি। দলের মহাসচিব এই পদের দায়িত্ব 17 বছর দলের প্রধান দেশের মধ্যে ছিলেন না, বা যিনি ছিলেন বেগম খালেদা জিয়া যতদিন ছিলেন বেঁচে জীবিত অবস্থায় তিনি কারাবন্দী ছিলেন অনেক দিন, অসুস্থ ছিলেন অনেক দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দলকে পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান প্রবাসে থেকে। দেশের মধ্যে দলের মুখ, দলের নেতা, মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন যিনি জেনারেল, তিনি হচ্ছেন মির্জা ফখরুল। ফলে ওই সময় মহাসচিবের দায়িত্ব, মহাসচিবের পদের যে একটা ভাবমূর্তি তিনি গড়ে তুলেছেন, সেটার প্রেক্ষিতটা একটা আলাদা প্রেক্ষিত ছিল, এবং সেই কারণে ওই পদটার গুরুত্ব এবং আমি বলবো যে মাহাত্ম্য অনেকটাই তিনি বাড়িয়েছেন। সেটা কি এখনকার নতুন যিনি আসবেন দায়িত্বে তার জন্য একই রকম থাকবে কি না, সেটাই বড় প্রশ্ন। এবং মানে কি বলবো, কাকতালীয়ভাবে কতগুলো কারণের জন্যে পার্টির জেনারেল সেক্রেটারি হিসাবে উনি যে ধরেন যে স্বাধীন লিডারশিপ দিতে চেষ্টা করেছেন বা পেরেছেন, এই মুহূর্তে সেই তো পরিবেশটা তো একদম ভিন্ন। পার্টির চিফ তো উনি ঢাকায়, মানে বাংলাদেশে ঢাকায়। তো সেখানে একটা কথা আমি বলতে চাই যে যেটা আমরা ইনভেস্টিগেট করে দেখেছি, যে তারেক রহমান লন্ডনে থাকাকালীন উনি যে টেকনোলজি ব্যবহারে, অর্থাৎ মানে টেলিফোন বা ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উনি কিন্তু পার্টির ডিস্ট্রিক্ট এবং আরও তৃণমূলে অনেক রেখেছেন। এবং এটার জন্য আমি ওনাকে সাংঘাতিক মানে সাধুবাদ জানাই যে ওইভাবে উনি পার্টির যোগাযোগ রেখেছেন এবং লোকজনের মধ্যে একটা সৃষ্টি করতে পেরেছেন, যে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, একটা বলতে পারেন যে কনফিডেন্স। তো ঠিক আছে, ওটা হয়েছে, ওই সময়কার জন্য এটা প্রয়োজন ছিল। এখন আমরা তো গণতন্ত্রে ফিরে এসেছি, বিএনপি ইজ দ্য রুলিং পার্টি। তার যে কার্যক্রম, আমার আশা হবে যে এটা আরও গণতান্ত্রিক হবে, আরও বেশি মানে হলে মানে হায়ারকিক্যাল হবে, ইন দ্য সেন্স দ্যাট ডিস্ট্রিক্ট লেভেলের পার্টি সিদ্ধান্তগুলো ডিস্ট্রিক্ট লিডারশিপের থেকেই আসুক না। এখন হতে পারে যে কোনো একটা খুব মানে আনইউজুয়াল হতে পারে যে ডিস্ট্রিক্টের একটা সিদ্ধান্ত পার্টির চিফের সঙ্গে মিলল না, তো
তো সেটা হয়তো হ্যান্ডেল করা যাবে ওই পার্টিকুলার ইনস্ট্যান্স দিয়ে, কিন্তু সিস্টেমটা যেন থাকে। যেমন এখন ধর একটা হলো পার্টির জেনারেল সেক্রেটারি, তার দায়িত্ব কী এবং অটোনমি কতটুকু, তার নিজেরভাবে দল গঠন মানে করা, দলকে শক্তিশালী করা। তারপরে আছে অর্গানাইজিং সেক্রেটারি কী রোল, এবং সেই অর্গানাইজিং সেক্রেটারি আন্ডারে প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলের নেতাদের তার সঙ্গে যে যোগাযোগ, তার যে তো অনেকগুলো পদ আছে। তার মানে আপনি পুরো সংগঠনেই একটা গণতান্ত্রিক চর্চার উপরে গুরুত্ব দিচ্ছেন, এবং আমি মনে করি যেটা আপনি কাগজে কিন্তু অতটা লেখেননি। আপনি আপনার কলামে শুধু নতুন মহাসচিবের কি হওয়া উচিত সেটাই লিখেছেন। ঠিকই বলেছেন। আসলে বলতে চাচ্ছেন যে সারা দেশেই দলে একটা গণতন্ত্রায়ন দরকার, এবং আমাদের এটা মানতে হবে যে আমাদের যে আলটিমেটলি ধরেন 91 থেকেই ধরি, 71 থেকে না, 91 থেকে যখন গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা হলো আজ অবধি 2026-এ আমাদের যে গণতন্ত্রর কার্যকরিতা প্রতিষ্ঠা করতে যে ব্যর্থতা, তার অন্যতম কারণ আমি মনে করি দলের মধ্যে যে গণতন্ত্রের অভাব, একেবারেই অভাব। সো সেন্ট্রালাইজেশন অফ দ্য পার্টি, এখান থেকে একটু আমাদের সরতে হবে। আমি একদম একেবারে বৈপ্লবিক পরিবর্তন এক্সপেক্ট করি তা না, বাট কতগুলো শিওর ইন্ডিকেশন যে এইভাবে এখন দল পরিচালিত হবে। বিএনপির দিনাজপুরের যে কমিটি আছে, তারা দিনাজপুর নিয়ে, ওখানকার লিডারশিপ নিয়ে তাদের একটা ভূমিকা পার্টির চিফ যেন অ্যালাউ করেন, এবং না করলে এরকমই থাকবে, একেবারে এক ব্যক্তি কেন্দ্রিক দল, এক ব্যক্তি কেন্দ্রিক সরকার। এগুলো কিন্তু আমাদের লেসনগুলো ভালো না। এবং একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে যে আসলে সরকার এবং দল এক হয়ে গেল কিনা। এক হয়ে গেল, কারণ দলের কার্যক্রম তেমন একটা হ্যাঁ। এখন আর বিএনপির দৃশ্যমান না খুব জোরালোভাবে। হ্যাঁ। তো সেটা যদি হয় তাহলে তো দল শেষ পর্যন্ত দুর্বল হয়ে পড়বে এবং প্রশাসনের দলীয়করণ আরও বাড়বে, হ্যাঁ। প্রশাসনকে দল ব্যবহার করবে দলের কাজের জন্য, সেটা সেই আশঙ্কাটা থেকে যাবে একেবারে। এবং খুবই মানে একটা ভালো পয়েন্ট আপনি তুললেন যে আমাদের দেশে দেখা যায় যে দল আর সরকার পার্থক্যতা থাকে না রুলিং পার্টির ক্ষেত্রে। হ্যাঁ, তো এইটার দিকেও আমি তারেক রহমানকে খুবই একটা মানে খুব সচেতন দৃষ্টি রাখার অনুরোধ করব। এটা বিশেষভাবে কি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই কারণে যে আগামী বছরের গোড়ার দিকে অথবা এবছরের শেষ দিকেও স্থানীয় সরকার নির্বাচনগুলো হতে যাচ্ছে? হ্যাঁ, সেটা আছে। এবং আমি মনে করি যে ধরেন এই মুহূর্তে যদি তারেক রহমান দলের দিকে দৃষ্টি একটু কমও দেন, আমি এটা গ্রহণ করতে রাজি আছি। কেননা আমাদের ইকোনমি যে একটা সাংঘাতিক জটিলতার সম্মুখীন হচ্ছে, এবং বিশেষ করে এই যে আপনার জ্বালানির দাম এবং বিশ্বে যুদ্ধের একটা পরিস্থিতি, এখন সত্যিকার অর্থে দ্য গভর্নমেন্ট তার প্রয়োজন সম্পূর্ণ তার দৃষ্টিভঙ্গি এবং তার এনার্জি খরচ করা ইকোনমি কীভাবে ম্যানেজ করা। তো ধরেন আগামী কয়েক মাস যদি দলের দিকে নজর উনি কমও দেন, আমি মনে করব এটা প্রয়োজনের খাতিরে, কিন্তু এটা দিতে হবে। খালি ওই যে আবার আপনি বললেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, তো ইলেকশনকে কেন্দ্র করে পার্টির গ্রাসরুটের প্রতি তাদের কার্যকারিতা দেখানো, এটা নির্বাচনের সঙ্গে বুঝলাম জড়িত, কিন্তু নির্বাচন যখন হয়ে যাবে তখন পার্টি কি করবে। এবং আমি একটা উপমা দিতে পারি যে যেমন এটা আমি অনেক দিন আগেই অনেক নেতাকে বলেছিলাম যে এই যে ছাত্রদের যে সংগঠন, এখন জাতীয়তাবাদী ছাত্রদল, অনেক ওদিকে আওয়ামী লীগের ছাত্র লীগ ছিল, লক্ষ লক্ষ ইয়াং ছেলেমেয়েরা তো ওই সঙ্গে ছিল। তো ওটাকে কিভাবে ব্যবহার করলো, ওইটা যদি আমরা একটু মনে রাখি, তাহলে কিন্তু আপনার জন্য একটা বিরাট একটা কি বলবো শিক্ষা আপনার হবে যে কিভাবে ছাত্রলীগকে অপব্যবহার করে, ছাত্রলীগকে একদম বিনষ্ট করে দল কত হার্ম হয়েছে। কন্ট্রারিলি ধরেন যে আমরা যদি দেখি যে এইসব রাজনৈতিক দলের ছেলেমেয়েরা, তাদেরকে যদি একটু ভলান্টারিজম শেখানো যায়, আর কিছু না, তোমাদের এরিয়াতে তুমি গাছ লাগাও, এখন এই সরকার কত 5 কোটি গাছ 5 কোটি গাছ লাগাবে, তো এগুলো ভাগ করে দাও না,
যে তোমার দলে 5 লাখ, তোমার ডিস্ট্রিক্টে 5 লাখ গাছ লাগাও, এবং সেটা উদ্যোগ কে নিচ্ছে? ধরেন রুলিং পার্টিরই ছাত্র সংগঠন নিচ্ছে। এবং আমি এটাও মনে করি যে তাদের মধ্যে যদি একটা প্রতিযোগিতার একটা সিস্টেম করা যায়, যে প্রত্যেক বছর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির চেয়ারম্যান উনি এই দলের যারা ভলান্টারিজম দেখিয়েছে, গাছ লাগিয়েছে, নদী খনন করতে চেষ্টা হেল্প করেছে, তারা স্কুল টুল যেগুলো ভেঙে গেছে ওখানে গিয়ে তারা সেই টিনগুলোকে ঠিকঠাক করে দিয়েছে, এইসব কাজের জন্য সবচেয়ে একটা পুরস্কার, হ্যাঁ, যে দিনাজপুরের সংগঠনটা দেশের সবচেয়ে মানে দৃষ্টান্তমূলক, মানে তরুণদেরকে স্বেচ্ছাশ্রমে এবং সব মানে সমাজের উন্নয়নমূলক কাজে হ্যাঁ, কাজে লাগানোর জন্য এবং এটার উদ্যোগ প্রয়োজন নেওয়ার কথা বলছেন। আপনি যদি চিন্তা করেন যে এই যে একটা ছাত্র বা ছাত্রী বিএনপিতে আসছে বা আগে ছাত্রলীগে ছিল, সে সারা বছর করবেটা কি? তো ওই একটা পড়াশোনা আছে, ঠিক আছে, কিন্তু ওই যে নেতা যখন যায় তার সঙ্গে সঙ্গে জিন্দাবাদ জিন্দাবাদ করা, তারপরে ওনাকে সেবা করা, কিন্তু তারপরে যখন নেতা যখন চলে আসে বা ঢাকায়, ওরা তো সিরিয়াসলি ওরা তো একটা মানে কর্মবিহীন একটা জীবনযাপন করে। তাদেরকে দিলে এটা শুধু দেশের জন্য ভালো হবে না, ওরাও কিন্তু ইনভলভ হবে। এবং আমি একজন সাংবাদিক হিসেবে দেখেছি যে যখনই কিছু ভালো কাজ, ধরেন আমরা একবার নিলাম আপনার ইংরেজি শিক্ষা, হ্যাঁ, তো আমরা ডিস্ট্রিক্টে এবং সাব ডিভিশনে গিয়ে দেখলাম যে এত ভলেন্টিয়ার তারা আবার করতে চায়, এরা সবাই কিন্তু দেশের ভালো, মানুষের মঙ্গলের জন্য কিছু করতে চায়। তো এটা কেন একটা রাজনৈতিক দল ওদিকে যায় না, কেন তারা করে না? আমি মনে করি আবারও যে তারেক রহমান সামনে একটা বিরাট বিরাট সুযোগ, যে তারা এই ছাত্রছাত্রীদেরকে এবং যুবক যুবতীকে ব্যবহার করে একটা বিরাট পরিবর্তনের কিন্তু ধারা ওনারা সৃষ্টি করতে পারেন। তরুণদের উদ্যম এবং শক্তিকে কাজে লাগাতে হবে এবং হ্যাঁ, সেটার জন্য হ্যাঁ, যাতে এবং সরকারের এটা সম্ভব, উদ্যোগ থাকে। এটা সম্ভব। আর আমার তো আফটার অল এটা তো ইটস এ মানে কি বলবো, আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে পিপল। উই আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট মানে কি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইয়াং পপুলেশন, ইয়াং পপুলেশন। তো আমরা যদি তাদেরকে আন্ডার 40, হ্যাঁ হ্যাঁ, এটা সবচাইতে বড় সম্পদ হ্যাঁ, আমাদের সম্পদ। জন্য, যাদেরকে আমরা কাজে লাগাতে পারি। হ্যাঁ, হ্যাঁ, মানে আই সি ট্রিমেন্ডাস পজিটিভ প্রসপেক্ট, একটা গঠনমূলক একটা করার এনার্জি একদম ছড়িয়ে আছে। তবে সবকিছুর জন্য আগে প্রয়োজন রাজনীতিতে পরিবর্তন, এবং রাজনীতিতে যে পরিবর্তনের কথা বলছি আমরা, হ্যাঁ, সেটা হচ্ছে রাজনীতিকে গণতন্ত্রায়ন, রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রায়ন, এবং পুরো রাজনীতিটাকে এই গণতন্ত্র নির্ভর করে ফেলা। এবং মানে গণতন্ত্র বলতে আমি বুঝেছি না একদম সব কিছু মুক্ত হস্তে সবাই করবে। ইনার পার্টি যেমন পাওয়ার একটা করার ব্যাপার আছে, পাওয়ারটাকে আরও ডিসিপেট করার ব্যাপার আছে, আবার অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। তুমি একটা ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি, তুমি একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, তুমি একটা সাব ডিভিশনের নেতার দায়িত্ব আছো, তুমি ডিভিশনের নেতার দায়িত্ব, তুমি কি করছো, কি করেছো? আমি মনে করি এটা যদি করা যায় আংশিকভাবে হলেও, এবং পরিবর্তনের যদি একটা বীজ বপন করা যায়, তাহলেই জনগণের মধ্যে একটা উৎসাহের সৃষ্টি হবে। আমরা এই আশাবাদ দিয়ে এখানে শেষ করি আজকের মতন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।